হ্যালো। শাশ্বত ছাড়া আর কেউ নাই? কেউ রেসপন্স করে না কেন? এখানে কে কে আছে? নাহিদ, দিনা, রিফাত। শোনা যায় না? জি নাহিদ ম্যাম। আছে? নাহিদ, দিনা। কেউ রেসপন্স করে না। রিফাত, এটা কি অন করে ঘুমাই গেছে নাকি? তো কি বলছিলাম আমরা, যে ভারতের মণিপুরী রাজ্যে বরাক নদীর উৎপত্তি এবং ওই জায়গাতেই ভারত একটা বাঁধ নির্মাণ করেছে, সেটার নাম হচ্ছে টিপাই মুখ বাঁধ। এই বরাক নদীটা ভারতের একটা লম্বা জায়গা অতিক্রম করে এসেছে, কিন্তু মণিপুর রাজ্য, মিজোরাম রাজ্য এবং আসাম রাজ্য, এই যে এখানে, এইটা তো বাংলাদেশ। হুম। আর বাকি যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার, এই যে আসাম, এইটা, এটা মণিপুর, এটা মেঘালয়, এটা ত্রিপুরা, মিজোরাম। আজকে আমরা যেই যেই আজকে আমরা যেই যেই নদীগুলা নিয়ে আলোচনা করব, সেই জন্য ভারতের যে উত্তরের যেই প্রদেশগুলা, যেমন এই যে আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলো পরিচিত হতে হবে আমাদের কাছে। যে কারণ এই সব জায়গা থেকেই হচ্ছে এই যে বাংলাদেশের যে পূর্ব দিকের নদীগুলা, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের যে নদী, মানে এই এই যে উত্তর পূর্ব এবং নিচে যে দক্ষিণ পূর্ব বাংলাদেশের নদীগুলা, এগুলোর কিন্তু উৎপত্তি স্থল এই যে কখনো কখনো দেখবো আমরা মিজোরামে অথবা ত্রিপুরায়, এরপরে মণিপুরে। এখানে মণিপুর কোথায়, আসাম কোথায়, মেঘালয় কোথায়, এগুলো আমাদের মাথায় একটু থাকতে হবে। ঠিক আছে? জি। তো আমরা যে বরাক নদীটার কথা বলছিলাম, এই বরাক নদী কিন্তু এই যে মণিপুর রাজ্য আছে না, এই মণিপুর রাজ্য উৎপত্তি লাভ করেছে, মণিপুর রাজ্য দিয়ে। আর এটা হচ্ছে আসাম, এই যে সবুজ এই জায়গাটা হচ্ছে আসাম, মিজোরাম আসাম দিয়ে এই যে সিলেটে প্রবেশ করেছে। সিলেটে প্রবেশ করার পরে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এই যে আমরা উপরে দেখলাম যে এই মণিপুরের উপরের দিকে কোনো একটা জায়গায় হচ্ছে এই বরাক নদীটার উৎপত্তি হয়েছে। এই যে সুরমা এবং কুশিয়ারার মিলিত যে প্রবাহ, আমরা বললাম কালনী, কালনী নদী। এই কালনী নদী হচ্ছে হবিগঞ্জ থেকে কিশোরগঞ্জ, ভৈরব বাজারের কিশোরগঞ্জ পর্যন্ত এই কালনী নদীটা। কালনী নদী হচ্ছে আজমেরীগঞ্জ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত, এই জায়গাটা কিন্তু কালনী নামে পরিচিত, মেঘনা নামে পরিচিত না। কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জে যে আবার দুইটা নদীর প্রবাহ একসাথে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী নদী। এখানে কালনী নদী কিন্তু শুধু কালনী না, কালনী নদী অনেক জায়গাতে মেঘনা নামেও পরিচিত, মেঘনা নামেও পরিচিত। যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন এই কালনী এই জায়গাটা মেঘনা নামেই কিন্তু প্রশ্নটা আসে, যেমন পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী কোন জায়গাতে
মানে এই মেঘনা নদী এবং পুরাতন ব্রহ্মপুত্রের যে স্রোতধারা কোন জায়গাতে মিলিত হয়েছে, এই যে এই জায়গাতে মিলিত হয়েছে, প্রশ্নটা কিন্তু এভাবে আসে। তো কালনী নাম নাই, এবং আমি এই যে এই নদীটার নাম কালনী বলছি, কেন মেঘনা বলছি না, এটা নিয়ে কনফিউশন কিন্তু থাকা যাবে না। কালনী নদী হচ্ছে মেঘনা নদী। তো মেঘনা নদী এবং পুরাতন ব্রহ্মপুত্র নদী, এই দুই নদীর স্রোতধারা মিলিত হয়েছে ভৈরব বাজারে, কিশোরগঞ্জের ভৈরব বাজারে। এরপরে এই দুই নদীর মিলিত স্রোতের মিলিত স্রোতধারা মেঘনা নাম নিয়ে চাঁদপুর পর্যন্ত এগিয়ে গেছে। এই চাঁদপুরে যে আরেকটা নদীর সাথে কিন্তু এই যে মেঘনা নদীর স্রোতধারাটা মিলিত হয়েছে, পদ্মা নদী দেখতে পাচ্ছি আমরা, এই যে পদ্মা নদী, অনেকটা লম্বা পথ পাড়ি দিয়ে এই চাঁদপুরের কাছে যখন এসেছে পদ্মা নদী, তখন পদ্মা নদী এবং মেঘনা নদীর এই দুই স্রোতধারা একসাথে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পদ্মা নদীও কিন্তু মেঘনা নদীর সাথে, মেঘনা নদীর স্রোতের সাথে মিলিত হওয়ার আগে অন্য আর একটা নদীর সাথে মিলিত হয়েছিল। এই যে এই জায়গাটায়, এই যে ওপর থেকে যে যমুনা নদী এসেছে, এই যমুনা নদী এবং পদ্মা নদী রাজবাড়ির গোয়ালন্দে একসাথে হয়েছে। তারপরে যমুনা নদী তার নিজের নাম হারায় এবং পদ্মার সাথে মিশে যে পদ্মা নাম নিয়ে চাঁদপুর পর্যন্ত আসে। এরপরে এই চাঁদপুরের এখানে কিন্তু পদ্মার নাম শেষ। পদ্মা নদী এবং মেঘনা নদীর মিলিত স্রোত মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। মানে প্রত্যেকটা নদীর সাথে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টার কানেকশন আছে কোনো না কোনো ভাবে। তো এই কারণে একটা নদী আর একটা নদীর সাথে কোন জায়গাতে একত্রিত হয়েছে, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জায়গাগুলোতে আমাদের ভুল হয়, যে চাঁদপুরে পদ্মা নদীর সাথে মেঘনার একসাথে হয়েছে, নাকি পদ্মার সাথে যমুনার, রাজবাড়ির গোয়ালন্দে নাকি চাঁদপুরে, এইরকম একটা কনফিউশন তৈরি হয়। এরপরে আজমেরীগঞ্জ এবং ভৈরব বাজার, এই দুইটা নিয়েও কনফিউশন হয়, যে আজমেরীগঞ্জে কোন কোন দুইটা নদী একত্রিত হয়েছে এবং ভৈরব বাজারে কোন কোন নদী একত্রিত হয়েছে। তো হবিগঞ্জ তো আগে, সিলেটের একটা ঠিক। অঞ্চল হচ্ছে হবিগঞ্জ। তো আগে যেহেতু হবিগঞ্জ, তাহলে সুতরাং এই নদীটা তো সুরমা এবং কুশিয়ারা দুইটা নদীর একসাথে তৈরি হয়েছে। তো সব থেকে আগে যে জায়গাটা হবে সেই জায়গাটা হবিগঞ্জ হবে। এরপরে হবিগঞ্জ পার হয়ে হচ্ছে কিশোরগঞ্জ। তো সুরমা গঞ্জ। কুশিয়ারা আগে মিলিত হয়েছে, নাকি মেঘনা নদী ব্রহ্মপুত্র নদী আগে মিলিত হয়েছে বলেন? মেঘনা নদী তো আগে তৈরি হয়নি, সুরমা কুশিয়ারার মিলিত তো মেঘনা নদী। তো মেঘনা এবং ব্রহ্মপুত্র নদী তো, মেঘনা নদী তৈরি হওয়ার আগে মিলিত স্রোত হতে হতে পারবে না, ঠিক না? জি। হ্যাঁ। তো সুরমা এবং কুশিয়ারা হচ্ছে এই দুই স্রোত একত্রিত হয়েছে আগে। হ্যাঁ। হ্যাঁ, হবিগঞ্জ হচ্ছে তবে যে তাদের উত্তর মিলিত স্থল। থেকে আগের জেলা। এরপরে হবিগঞ্জ পার হয়ে কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী। চাঁদপুরে হচ্ছে পশ্চিম দিক পদ্মা, থেকে যে নদীটা এসেছে পদ্মা, এবং পদ্মা আর নদীর হচ্ছে মিলিত মেঘনা। স্রোত মেঘনা নাম নিয়ে মেঘনা। বঙ্গোপসাগরে হ্যাঁ। পতিত হয়েছে। আচ্ছা, আচ্ছা। এটা যখন নোট করবেন বাসায়, একটা সিকুয়েন্স অনুযায়ী ওপর থেকে যদি শুরু করেন তাহলে মনে থাকবে। যেমন হচ্ছে আমি একটু দেখাই, যে প্রথমে লিখলেন হচ্ছে মেঘনা নদী। হ্যাঁ, মেঘনা, এটা কোথায় উৎপত্তি লাভ করেছে হচ্ছে মিজোরাম রাজ্যে, মিজোরাম রাজ্যে। ওখানে নাম কি ছিল? বরাক। বরাক নদী নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের কোথায়? সিলেটে। সিলেটে প্রবেশ করেছে। প্রবেশ করেই হচ্ছে দুইটা ধারা কিন্তু এটা,
একটা হচ্ছে সুরমা, একটা কুশিয়ারা। আর একটা হচ্ছে কুশিয়ারা। এই সুরমা কুশিয়ারা আলাদা হয়ে গেছে সিলেটে ঢুকেই কিন্তু। এই যে এটা হচ্ছে সিলেট। এই সুরমা এবং কুশিয়ারা একসাথে হয়েছে কোথায়? হবিগঞ্জ। হুম, হবিগঞ্জে, কালনি। এরপরে পুরাতন ব্রহ্মপুত্র আর এটার নাম কি? মেঘনা। ভৈরব বাজার, কিশোরগঞ্জের ভৈরব নাম লিখে। যে হুম, ভৈরব। ভৈরবে, ভৈরবের কাছে এসে কি নাম ধারণ করেছে? মেঘনা। এরপরে হচ্ছে চাঁদপুর। চাঁদপুরে মেঘনা আর পদ্মা একত্রিত হয়েছে। ঠিক আছে। এই মেঘনা যে নদী পড়তে গেলে এই জায়গাগুলোর প্রত্যেকটার নাম মনে রাখতে হবে, যে মেঘনা নদীর উৎপত্তি স্থল হচ্ছে মিজোরাম রাজ্য, ওইখানে এই নদীর নাম হচ্ছে বরাক নদী। সিলেটে প্রবেশ, সিলেটে প্রবেশ করেছে এই বরাক নদী। এরপরে দুইটা ধারা প্রবাহিত হয়েছে, সুরমা এবং কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারার মিলিত স্রোত একত্রিত হয়েছে হবিগঞ্জে। হবিগঞ্জ থেকে ভৈরব বাজারে যে আবার পুরাতন ব্রহ্মপুত্রের সাথে, পুরাতন ব্রহ্মপুত্র। এরপরে মেঘনা নাম নিয়ে চাঁদপুর পর্যন্ত, যে চাঁদপুরে মেঘনা এবং পদ্মা নদী একত্রিত হয়েছে। এরপরে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মেঘনা নদী নিয়ে কোনো কিছু আর ভুল হবে? জি না। এরপরে আমরা দেখব হচ্ছে হালদা নদী। এই হালদা নদী হচ্ছে বাংলাদেশের যেই পাহাড়ি অঞ্চল, এই যে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, এই অঞ্চল, এই অঞ্চলের একটা নদী। এই হালদা নদীটা, বাংলাদেশে তিনটা নদী আছে, তার মধ্যে হালদা একটা, যেটার উৎপত্তি স্থল কিন্তু বাংলাদেশে। যে যে খাগড়াছড়ি জেলার রামগড়ের পাহাড়ি এলাকা, জায়গার নাম হচ্ছে বটতলী পর্বতশৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এটি চট্টগ্রাম এবং রাঙামাটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো কোথায় এটা উৎপত্তি লাভ করেছে? খাগড়াছড়ি জেলায়, কিন্তু ভারতে না। হালদা নদী বাংলাদেশে উৎপত্তি লাভ করেছে, যে খাগড়াছড়ি জেলার রামগড় পাহাড়ি এলাকায় উৎপত্তি লাভ করেছে। জায়গাটার নাম হচ্ছে বটতলী পর্বতশৃঙ্গ। এখান থেকে উৎপন্ন হয়ে এটি চট্টগ্রাম এবং রাঙামাটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, আর একটা বিষয়, এটা এই নদীটা নিয়ে আলোচনা করতে যে এখানে কিছু ইনফরমেশন দেওয়া ছিল মেঘনা নদীর, এটা নিয়ে আলোচনা করিনি। উম, আচ্ছা, আলোচনা মনে হয় হয়ে গেছে, একবার পড়ি তারপরেও। যে সিলেট জেলার আজমেরীগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা এবং দক্ষিণ সিলেটের কুশিয়ারা নদী, কালনী নদী একত্রিত হয়ে কিছু দূর কালনী নামে প্রবাহিত হবার পর মেঘনা নাম ধারণ করে। হ্যাঁ, এটা পড়েছি। এরপরে মেঘনা কিশোরগঞ্জের ভৈরব বাজারের কাছে কার সাথে মিলিত হয়েছে? পুরাতন ব্রহ্মপুত্রের পুরাতনের সঙ্গে। সাথে। এরপরে চাঁদপুরের কাছে যে কি হয়েছে? মেঘনা নদী এবং পদ্মা নদী একসঙ্গে মিলিত হয়েছে। এই দুই নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত পতিত হয়েছে। হয়েছে। হুম। তো এই যে নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই মেঘনা নদীটা। মানে কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? চাঁদপুরের মোহনা থেকে মেঘনা নদী অতিরিক্ত খরস্রোতা হয়ে গেছে। খরস্রোতা মানে যে জায়গাটায় হচ্ছে স্রোত অনেক বেশি থাকে,
স্রোত অনেক বেশি। এটাকে বলা হয় খরস্রোতা, মানে স্রোতের তীব্রতা বেশি যেটা। চাঁদপুরের পর থেকে এসে এই মেঘনা নদী অনেক বেশি, মানে ওই জায়গাটা ঢালু পেয়েছে তো, এবং ওখানে যে পানি অনেক, পানির পরিমাণ অনেক, দুইটা নদী, দুইটা বড় বড় নদী একত্রিত হয়েছে। মেঘনা নদী তো পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, আবার পদ্মা নদীরও তাই। তো এই পদ্মা নদী এবং মেঘনা নদী একসাথে হওয়ার ফলে এই চাঁদপুরের পরে যে এটার স্রোতটা বেশি হয়ে গেছে, অতিরিক্ত খরস্রোতা হয়ে উঠেছে। ম্যাম একটা এই যে প্রশ্ন এখান ছিল। থেকে দেখতে পাচ্ছি না যে এখানে কিন্তু পানির স্রোত অনেক বেশি, কারণ দুইটা নদী একসাথে হয়ে গেছে। ম্যাম একটা প্রশ্ন ছিল। তো এই হালদা নদীটা কি বলছি যে এটা খাগড়াছড়িতে উৎপন্ন হয়েছে এবং চট্টগ্রাম রাঙামাটির মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে। হালদা নদীর দৈর্ঘ্য 160 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 134 মিটার। খুবই চিকন একটা ছোট একটা নদী। এই নদীর মানে এই নদীটি হচ্ছে বাংলাদেশের একমাত্র জোয়ার ভাটার নদী বলা হয়, মানে এই নদীতে জোয়ার ভাটা হয়। এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কেন্দ্র এই ক্ষেত্র। এটাও প্রশ্ন আসে, এটাও প্রশ্নে আসে। এটি কাশালং নদীর সাথে মিলিত হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, এটা একটা নদীতে পতিত হয়েছে, কর্ণফুলী নদীতে। তাহলে কর্ণফুলী নদীর কিন্তু একটা আমরা কি পেলাম, উপনদী না শাখা নদী? এই হালদা নদীটা কর্ণফুলী নদীতে পতিত হয়েছে। তাহলে হালদা নদী কর্ণফুলী নদীর উপনদী না শাখা নদী? উপনদী। উপনদী। তাহলে কর্ণফুলী নদীর একটা কিন্তু আমরা উপনদী পেয়ে গেলাম। জি। যে হালদা নদীটা একটা চিত্রে, এই যে এখানে এখানে উৎপত্তি লাভ করেছে। এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা, চট্টগ্রামের খাগড়াছড়ি উপজেলার মানিকছড়ি উপজেলার পাহাড়ি একটা গ্রাম। পাহাড়ি গ্রামের ঝর্ণা থেকে এখানে উৎপত্তি হয়েছে। ঝর্ণা থেকে নেমে আসা যে, মানে এই ঝর্ণা থেকে নেমে আসা জলের প্রবাহটাই হচ্ছে হালদা নদী। এই যে ফটিকছড়ি, হুম, এই ফটিকছড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে এসে দেখছি যে একটা নদীর সাথে একত্রিত হয়েছে। এই যে নদীটা আমরা দেখতে পাচ্ছি, এই নদীটার নামই হচ্ছে কর্ণফুলী নদী। কি নদী? এটা হচ্ছে কর্ণফুলী নদী। তাহলে হালদা নদী কোন নদীতে পতিত হয়েছে? কর্ণ কর্ণফুলীতে। এখানে ভালো করে দেখা যাচ্ছে না। তো এই জায়গাটার নাম হচ্ছে আসলে চট্টগ্রামের কালুরঘাট। চট্টগ্রামের কালুরঘাটের কাছে এসে হালদা নদী আর কর্ণফুলী নদী একত্রিত হয়েছে। অনেকগুলা বিষয়ের জন্য এই হালদা নদীটা গুরুত্বপূর্ণ। একটা তো বললাম যে এখানে লেখা আছে যে প্রাকৃতিক প্রজনন কেন্দ্র, এবং এখানে হচ্ছে যে রুই জাতীয় যে মাছগুলা আছে, যে রুই, কাতলা, মৃগেল, মানে কার্প জাতীয় মাছ, কালবাউস, এই মাছগুলা এই নদীতে হচ্ছে ডিম পাড়ে। ডিম পাড়ার সময় হচ্ছে এপ্রিল থেকে জুন, অথবা হচ্ছে অমাবস্যা, মানে এই এপ্রিল থেকে জুনের মধ্যে অমাবস্যার রাত বা পূর্ণিমার রাত হতে পারে। এই সময় হচ্ছে প্রচুর পরিমাণে এই নদীতে কার্প জাতীয় যে মাছগুলা সেগুলা ডিম পাড়ে। এই কারণে এই হালদা নদীটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনীতি। এবং হালদা নদীর উৎপত্তি স্থল কিন্তু বাংলাদেশে। তো এটা প্রশ্নে আসে যে কয়েকটা নদীর নাম দিয়ে দিবে, কর্ণফুলী নাম, মেঘনা, সুরমা, কুশিয়ারা, হালদা নদী। এর নিচের কোন নদীটা হচ্ছে উৎপত্তি বাংলাদেশেই? হালদা কুশিয়ারা, নদী। সুরমা, কর্ণফুলী সবগুলাই কিন্তু ভারতে উৎপত্তি, কিন্তু হালদা নদীর উৎপত্তি হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়িতে। এই যে এই নামটা মনে রাখতে হবে, বটতলির পর্বত শৃঙ্গ। ম্যাম একটা প্রশ্ন ছিল। এরপর আমরা দেখব কর্ণফুলী নদী। প্রশ্ন শুনুন। কর্ণফুলী নদী বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে খরস্রোতা নদী। মানে এটা একেবারে ঢালু, মানে ম্যাম পাহাড় একটা থেকে প্রশ্ন ছিল। ঢাল, খুব বেশি ঢাল দিয়ে
বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এইটার কারণে এই নদীতে প্রচুর স্রোত। এই স্রোতকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ যে প্রকল্পটা সেটা নির্মাণ করা সম্ভব হয়েছে স্রোতের কারণে। স্রোত না থাকলে কিন্তু এই পানি বিদ্যুৎ প্রকল্পটা নির্মাণ করা সম্ভব হতো না। তো কর্ণফুলী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম শহর অবস্থিত। চট্টগ্রামের যে মূল শহর সেটা হচ্ছে এই কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল ভারতের মিজোরামের লুসাই পাহাড়ে। কোথায়? লুসাই পাহাড়। ভারতের মিজোরাম এবং লুসাই পাহাড়, এটা হচ্ছে আমরা এখন দেখবো যে কোথায়। হুম, এই যে চট্টগ্রামের বর্ডার এটা। হুম, এরপরে যে লাল জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই মিজোরাম। মিজোরামের পাহাড়ের নাম বলা হচ্ছে লুসাই পাহাড়। এই লুসাই পাহাড় থেকেই কর্ণফুলী নদীর উৎপত্তি লাভ করেছে। এই যে বাংলাদেশে এরকম করে প্রবাহিত হয়েছে। হুম, মিজোরামের লুসাই পাহাড়ে একাধিকবার প্রশ্নে আসে এটা যে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়। মিজোরামের লুসাই পাহাড় চট্টগ্রামের রাঙামাটি জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে বাংলাদেশে প্রবেশ করেছে কোথায়? রাঙামাটিতে। কর্ণফুলী নদীর দৈর্ঘ্য হচ্ছে 170 মাইল। এখানে একটু বানান ভুল আছে, এবং এই যে এখানে যে এই তথ্যটা একটু ভুল, কারেকশন করে দিই। কর্ণফুলী নদীর দৈর্ঘ্য হচ্ছে 320 কিলোমিটার। ঠিক আছে? কর্ণফুলী নদীর দৈর্ঘ্য হচ্ছে 320 কিলোমিটার। কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দর অবস্থিত। কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম শহরে অবস্থিত। চট্টগ্রাম বন্দরও কর্ণফুলী নদীর তীরেই অবস্থিত। কর্ণফুলী নদীর প্রধান উপনদী হচ্ছে কাঁচালং, হালদা, বোয়ালখালী। এটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স আছে, সেটা হচ্ছে কর্ণফুলী কাঁসা দিয়ে বোয়ালের হাল ধরে। যে কাঁচালং, বোয়ালখালী আর হালদা। কাপ্তাই বাঁধ কর্ণফুলী নদীর ওপর নির্মিত একটি জলবিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে কাপ্তাই বাঁধ। এটা কর্ণফুলী নদীর উপরে অবস্থিত। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেলের নাম হচ্ছে কর্ণফুলী টানেল। এটা নির্মাণ করা হয় চীনের সহায়তায়। বাংলাদেশের একমাত্র টানেল হচ্ছে কর্ণফুলী টানেল। এইটা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণ করা হয়েছে। টানেল মানে কি? টানেল মানে হচ্ছে যে মাটির তল দিয়ে সুড়ঙ্গ। এটা সড়কের জন্য নির্মাণ করা হয় এবং রেলপথের জন্য নির্মাণ করা হয়। তো বাংলাদেশের হচ্ছে সড়ক পথ এই নদীর তলদেশ দিয়ে, মানে চট্টগ্রামের দুইটা শহরকে সংযোগ স্থাপন করেছে। কর্ণফুলীর দুই তীরে যে দুইটা শহর চট্টগ্রামে, সেই দুই শহরকে সংযুক্ত করেছে এই কর্ণফুলী টানেল। আর এটা নির্মাণে সহায়তা করেছে হচ্ছে চীন। এখন এই নদীটার অবস্থান আমরা দেখব। আমরা দেখলাম না, প্রথমে লেখা আছে যে বাংলাদেশের সব থেকে বেশি খরস্রোতা নদী। অনেক খাড়া এই নদীটা, পাহাড় দিয়ে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই জায়গাটাই হচ্ছে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করেছিল কোথায়? রাঙামাটিতে। রাঙামাটির এই জায়গায়, এই যে যে চট্টগ্রামের যে ছবিটা দেখাচ্ছে, এখানে আবার ইন্ডিকেট করে দিয়েছে এই জায়গাটাই বঙ্গোপসাগরে পতিত হয়েছে, মানে এই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা। তাহলে কর্ণফুলী হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা নদী। এটা রাঙামাটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, উৎপত্তি লাভ করেছে আসামের কি মিজোরামের লুসাই পাহাড়ে। এই যে মিজোরামের লুসাই পাহাড়ে। আর হালদা নদী কর্ণফুলীর একটা উপনদী। কাঁচালং, হালদা, বোয়ালখালী, এই তিনটা হচ্ছে কর্ণফুলীর উপনদী। আমরা মোটামুটি বাংলাদেশের হচ্ছে যেগুলান বড় বড় নদী বা গুরুত্বপূর্ণ নদী পড়েছি, আরো ছোট ছোট কিছু নদী পড়বো। তো
এখন আমরা দেখব যে বাংলাদেশের প্রধান নদীসমূহের মিলনস্থল বা মিলনের পর কি নাম ধারণ করে। তো অনেক জায়গায় আমরা দেখেছি যে দুইটা নদী একত্রিত হয়ে দুইটা নাম নিয়ে কিন্তু ওই নদীটা সামনের দিকে যায়নি। একটা নদীর তো দুইটা নাম হতে পারে না, তো একটা নাম বাদ হয়েছে এবং অন্য একটা নাম নিয়ে সামনের দিকে প্রবাহিত হয়েছে। ওই কারণে বলছে যে মিলিত স্থলের পরে হচ্ছে এটার কি নাম নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তো পদ্মা এবং যমুনা, প্রথমে আছে যে দুইটা নদী, এই দুইটা নদী একত্রিত হয়েছে কোথায়? হ্যাঁ, রাজবাড়ির গোয়ালন্দে। এবং এরপরে কিন্তু যমুনা নাম তার হারিয়ে ফেলে, যমুনা নাম নিয়ে সামনের দিকে যায় না। গোয়ালন্দের কাছে এসে যমুনা শেষ হয়ে যায় এবং পদ্মা নাম নিয়েই এই যে মিলিত হওয়ার পর নদীর নাম, মিলিত হওয়ার পর নদীর নাম কি হয়? পদ্মা। এরপরে পদ্মা আরো কিছু দূর যাওয়ার পর চাঁদপুরে যখন যায় তখন পদ্মা এবং মেঘনা একত্রিত হয়। চাঁদপুরের কাছে যে পদ্মা নদী শেষ হয়ে যায় এবং মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। যে কুশিয়ারা এবং সুরমা নদী কোথায় একত্রিত হয়েছিল? হবিগঞ্জে, সিলেটের হবিগঞ্জে, জায়গার নাম হচ্ছে আজমেরীগঞ্জ। ওখানে একত্রিত হওয়ার পর এই নদীটার নাম কি হয়? কালনী নদী। কালনী নদী কিছু দূর যাওয়ার পরে মেঘনা নাম ধারণ করে। পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী একত্রিত হয়েছে ভৈরব বাজারে। এটা কোন জেলায় ছিল ভৈরব বাজার? কেউ বলতে পারবে ভৈরব বাজার কোন জেলায়? নরসিংদী। কোথায়? ম্যাম এটা কিশোরগঞ্জ। হ্যাঁ, কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের ভৈরব বাজারে পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা একত্রিত হয়েছে। এরপরে মেঘনা নাম নিয়ে সামনের দিকে গেছে। এবার আরেকটা নদী, এটা প্রশ্নে আসে বলে এখানে দিয়েছে যে বাঙালি নদী এবং যমুনা নদী। বগুড়ার একটা ছোট নদী হচ্ছে বাঙালি নদী। এই নদীটা বগুড়ার কাছে যমুনার সাথে একত্রিত হয়েছে এবং যমুনা নাম দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তো বাঙালি নদী এবং যমুনা নদীর মিলিতস্থল কোথায়? বগুড়ায়। এই প্রশ্নটা কিন্তু আসে। এই যে বাঙালি নদী বগুড়াতে, এটা যে যমুনার সাথে একত্রিত হয়েছে। হালদা এবং কর্ণফুলী, এই যে চট্টগ্রামের কালুরঘাটে কিছুক্ষণ আগে আমরা দেখলাম হালদা নদী কর্ণফুলীতে পতিত হয়েছে। কর্ণফুলী নাম ছিল, হালদা নদী কিন্তু তারপরে আর ছিল না। তিস্তা এবং ব্রহ্মপুত্র একেবারে শুরুর ক্লাসে আমরা গেছিলাম, দেখেছি। উম এই যে তিস্তা নদী নীলফামারী দিয়ে প্রবেশ করেছে, আমাদের উত্তরাঞ্চলের নদী। এবং ব্রহ্মপুত্র নদী হচ্ছে কুড়িগ্রাম অঞ্চল দিয়ে প্রবেশ করেছে। এখানে এই দুইটা নদী একত্রিত হয়েছে। কি নাম লেখা আছে? চিলমারি, কুড়িগ্রাম। কুড়িগ্রামের কোন জায়গায়? চিলমারিতে। তিস্তা এবং ব্রহ্মপুত্র নদী একত্রিত হয়েছে কুড়িগ্রামের চিলমারিতে। এই যে কুড়িগ্রামের চিলমারি, ব্রহ্মপুত্রই নাম ছিল। এবং আরেকটু কিছুদিন পরে যে ব্রহ্মপুত্র দুইটা নাম, মূলটা হচ্ছে যমুনা আর একটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নাম নিয়েছিল। এরপরে এখন আমরা যেটা দেখব যে নদীর তীরবর্তী জেলা শহর, মানে কোন নদী কোন জেলায়। সবগুলো আমাদের মনে রাখার দরকার নাই, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে স্টার চিহ্ন দিয়ে দেবো। যেমন হচ্ছে করতোয়া নদী, করতোয়া নদীটা হচ্ছে গুরুত্বপূর্ণ। করতোয়া নদী পঞ্চগড়ে এবং বগুড়ায়। পঞ্চগড় এটা আসে না, আসে হচ্ছে বগুড়া। এর কারণ হচ্ছে এই যে করতোয়া নদী বগুড়াতে অবস্থিত, ওই জায়গাটাতে আছে হচ্ছে বাংলাদেশের যখন ইতিহাস আমরা পড়ি মহস্থানগড়, করতোয়া নদীর তীরে মহস্থানগড় অবস্থিত। এই কারণে এই প্রশ্নটা আসে যে করতোয়া নদী কোথায় অবস্থিত? বগুড়ার মহস্থানগড়ে। ঠিক আছে। জি। লালমনিরহাটে হচ্ছে তিস্তা, তিস্তা নদী লালমনিরহাটে। ধরলা, ঠাকুরগাঁও, টাঙ্গন, পুনর্ভবা, রংপুর, গাইবান্ধা হচ্ছে ঘাঘর। খুলনায় হচ্ছে এই যে ভৈরব, রূপসা, রূপসা নদী, রূপসা নদী হচ্ছে খুলনায়।
সুরমা, তিতাস। তিতাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, বুড়িগঙ্গা নদী। আর একটা হচ্ছে শীতলক্ষ্যা। এই যে এগুলো মনে রাখলে হবে। নিচের লিস্ট হচ্ছে রাজশাহীর পদ্মা, এটা তো সবাই জানে। কীর্তিনাশা শরীয়তপুরে, ইছামতি পাবনা, এটা তেমন না। সিরাজগঞ্জ যমুনা, কুষ্টিয়া গড়াই, গোপালগঞ্জ মধুমতি, আড়িয়াল খাঁ, কীর্তনখোলা, বরিশালের কীর্তনখোলা, কর্ণফুলী চট্টগ্রাম, রাঙামাটি। বান্দরবনের হচ্ছে এই যে সাঙ্গু নদী। সাঙ্গু নদীর আরেকটা নাম হচ্ছে শঙ্খ নদী। খাগড়াছড়িতে চেঙ্গি নদী। যেগুলো স্টার চিহ্ন দিলাম, মানে বিগত বছরে এগুলো থেকে প্রশ্ন এসেছে, এগুলোর বাইরেও কিছু আসতে পারে। একবার বা দুইবার চোখ বুলিয়ে রাখবেন। আর যেগুলো স্টার চিহ্ন দিলাম, এগুলো দেখবেন যে বিগত বছরে যখন কোশ্চেন সলভ করবেন এগুলা থেকে প্রশ্ন কিন্তু এসেছে। হ্যাঁ, ওপরে কয়েকটা নদী আছে, ওই নদীগুলো নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে আলোচনা করব, বিস্তারিত পড়ার দরকার নাই। যেমন একটা নদী হচ্ছে ভৈরব। ভৈরব নদী হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, খুলনা, বাগেরহাটের জেলার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া একটি গুরুত্বপূর্ণ নদী। খুলনা ও যশোর শহর এই নদীর তীরে অবস্থিত। ভৈরব নদী, খুলনা এবং যশোর শহর। নদীটির সঙ্গে সম্পর্কিত রয়েছে গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র। গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে নদীর সাথে সম্পর্কিত বলতেছে, কিন্তু এটা কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র না। বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র একটাই। ভৈরব নদীর একাধিক অংশ বা শাখা রয়েছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। শুধু এই ইনফরমেশনটা মনে রাখলেই হবে যে এই যে খুলনা ও যশোর শহরের নদী হচ্ছে ভৈরব নদী। তারপরে গোমতী নদী। গোমতী নদীকে বলা হয় হচ্ছে একটা অঞ্চলের দুঃখ হিসাবে, মানে আগে এই নদীটাই হচ্ছে, মানে এখন ওই নামে পরিচিত থাকলেও এখনো এই গোমতী নদীতে ওইভাবে আর বন্যা হয় না। এক সময় প্রচুর বন্যা হতো। এই বন্যার কারণে কুমিল্লার দুঃখ বলে এই এই নদীটাকে ডাকা হতো। এটা হচ্ছে কুমিল্লা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে হচ্ছে গোমতী নদী। এই গোমতী নদীর দৈর্ঘ্য হচ্ছে 135 কিলোমিটার। আর এর উপনদী হচ্ছে ডাকাতিয়া, ডাকাতিয়া নদী। আকস্মিক বন্যা এই নদীর একটি সাধারণ বৈশিষ্ট্য, যার কারণে একসময়কে কুমিল্লা শহরের দুঃখ বলা হতো। দাউদকান্দি, কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত এই নদীতে জোয়ার ভাটার প্রভাব লক্ষ্য করা গেলেও উজানে তা দেখা যায় না। এগুলোর দরকার নাই। কুমিল্লার দুঃখ, আকস্মিক বন্যা, ডাকাতিয়া নদী, এই তিনটা ইনফরমেশন মনে রাখলেই হবে। এরপরে আর একটা নদী, এখান থেকে প্রশ্ন আসে। এর কারণ হচ্ছে বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের যে সীমানা, দুইটা দেশের সাথে সীমানা রয়েছে। একটা হচ্ছে ভারত, আর একটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের সাথে খুবই অল্প একটু জায়গায়। তো মিয়ানমার এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই জায়গাটাতে একটা নদী আছে, এই নদীটাই হচ্ছে নাফ নদী। এটা হচ্ছে বাংলাদেশের সীমানা। আর যতটুকু ছবি দেখা যাচ্ছে সবুজ এবং লাল অংশ, এটা হচ্ছে মিয়ানমারের। আর বাকি সাদাগুলা হচ্ছে ভারতের। যেহেতু আমরা এই যে নাফ নদী নিয়ে আলোচনা করব মিয়ানমারের সাথে, তাই বাকি অংশটা এখানে সাদা করে দেওয়া আছে। এই যে নীল, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে মিয়ানমারের অংশ। এটার নাম হচ্ছে মংডু। মংডু রাজ্য মিয়ানমারের। এই মংডুর সাথে বাংলাদেশের হচ্ছে একটু সীমানা আছে। ওই সীমানাটাই হচ্ছে নাফ নদী। নাফ নদী দ্বারাই মিয়ানমারের সাথে এই জায়গাটাতে বাংলাদেশের সীমানা। তো আমরা অবস্থানটা দেখলাম, এখন পড়বো একটু যে নাফ নদী নিয়ে কি আলোচনা করা হচ্ছে। নাফ নদী বাংলাদেশের কক্সবাজার জেলা
ও মিয়ানমারের আরাকান রাজ্যের প্রাকৃতিক সীমারেখা হিসাবে পরিচিত। প্রাকৃতিক সীমারেখা মানে ওই নদীটা, এক নদী তো প্রাকৃতিক, ওই নদীটাই হচ্ছে দুই দেশের, দুইটা জেলার হচ্ছে সীমানা, আন্তর্জাতিক সীমানা হিসাবে চিহ্নিত করা হয় নদীটাকে। নদীর এক পারে হচ্ছে বাংলাদেশের কক্সবাজার, আর এক পাশে হচ্ছে মিয়ানমারের মংডু। নদীটি বাংলাদেশের দক্ষিণ পূর্বে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। তাহলে নাফ নদী কোন উপজেলায়? জেলা হচ্ছে কক্সবাজার এবং উপজেলা হচ্ছে টেকনাফে। তাহলে এই যে টেকনাফ থেকেই নাফ নদী। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 63 কিলোমিটার, গড় প্রস্থ হচ্ছে, এই প্রস্থ কিন্তু অনেক বড়, প্রস্থ বেশি। এরপরে যেগুলো আছে এই ইনফরমেশন গুলো পড়ার দরকার নাই। মানে প্রশ্ন আসবে কি, আমি বলি, প্রশ্ন আসবে নাফ নদী থেকে। নাফ নদী বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কক্সবাজারে। যদি উপজেলা আসে, যদি কিছুই না আসে, যে কোথায়, কোন কোন কোন- কয়েকটা জায়গার নাম দিয়ে থাকবে, তার মধ্যে একটা টেকনাফ থাকবে, টেকনাফে। এবং কোন নদী বাংলাদেশ এবং মিয়ানমারের সীমানা নির্ধারণ করে? নাফ নদী। আর কিছু আসবে না। এখন আমরা যেগুলো আলোচনা করলাম সেখান থেকে কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলা দেয়া নাই, উত্তরগুলা হচ্ছে আপনাদেরকে দিতে হবে। যারা ক্লাসে আছেন এখন পর্যন্ত সবাই একটু অ্যাক্টিভ থাকেন। আমি নাম ধরে ডাকলে আপনারা উত্তর দিবেন। আচ্ছা, আমি নাম বলছি। দিনা আছেন? দিনা, ইমরান, সাব্বির, জি ম্যাম, আছি। আছে সবাই? কিন্তু কেউ কথা বলে না তো, রেসপন্স করে না। ওই অনেকে মাইক অফ করে রাখে তো ম্যাম। আচ্ছা, বাংলাদেশের বৃহত্তম নদী, বাংলাদেশের বৃহত্তম নদী কি? মেঘনা নদী। তাহলে উত্তর কি হবে? খ হবে। মেঘনা। খ হবে। বাংলাদেশের দীর্ঘতম নদী? এটাও মেঘনা। বাংলাদেশের প্রশস্ততম নদী? এটাও মেঘনাই হবে। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটা? মানে সব সময় পানি থাকে যেটাকে, সেটাকে বলা হয় নাব্য। কোনো সময় পানি কমে না এই নদীতে। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কোন নদীতে কোনো সময় পানি কমে না? এটাও হচ্ছে মেঘনা। মেঘনা বাংলাদেশের সব থেকে নাব্য নদী। নাব্য নদী মানে কি? যেটাতে নদী চলাচলের উপযোগী থাকে। নদী চল সরি, নৌকা বা নৌযান চলাচলের উপযোগী থাকে, সেটাকে বলা হয় নাব্য নদী। তো নৌযান চলাচল কখন করবে? পর্যাপ্ত পরিমাণ পানিতে যখন গভীরতা থাকবে, মানে পানি থাকবে বেশি, তখনই তো নৌ নৌযান চলাচলের উপযোগী থাকবে, তাই না? এই কারণে মেঘনা নদীকে বলা হয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি নাব্য নদী। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? মেঘনাই হবে ম্যাম। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? খরস্রোতা মানে স্রোত বেশি। কর্ণফুলী নদী। কর্ণফুলী। ও, হুম। কোনটি নদ? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র, কোনটা? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। কোনটি নদ নয়? ম্যাম মেঘনা। 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 বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? হালদা। বাংলাদেশে উৎপত্তি হয়েছে, হ্যাঁ। হালদা কোথায় উৎপত্তি লাভ করেছে বাংলাদেশের? চট্টগ্রামে। জায়গার নাম কি? খাগড়াছড়ি। হ্যাঁ, চট্টগ্রামের খাগড়াছড়িতে। যেই নদীর উৎস এবং সমাপ্তি বাংলাদেশের মধ্যেই। সাঙ্গু। অপশন ঘ, সাঙ্গু। এটা দুইটাই, একটা হচ্ছে মাতামুহুরী, একটা সাঙ্গু। হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? খাগড়াছড়ি। অপশন ক। ক। হুম,
যে বলেছিলাম না যে এটা কি ভুল বানান লিখেছে মাত্র প্রশ্নে, পর্বত শৃঙ্গ। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা এবং মেঘনা। চাঁদপুর। হ্যাঁ, গ। আচ্ছা, এখানে নাই, তারপরে আমি জিজ্ঞাসা করি, পদ্মা এবং যদি যমুনা বলি তাহলে কোথায়? গোয়ালন্দ ম্যাম। হুম। আচ্ছা, তাহলে আজকে আমি যেগুলো আলোচনা করলাম মোটামুটি বুঝতে পারছি যে আপনারা আজকে বুঝতে পেরেছেন, তাই না? কোনো জি ম্যাম। সমস্যা নাই তো? আচ্ছা, ঠিক আছে। এরপরে আরো কিছু ছোট ছোট নদী আছে যেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে পদ্মার আমরা উপনদী নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু উপনদী একেবারে শুরুর ক্লাসে, সেই দিন মনে হয় অনেকেই ছিলেন না। তো এর পরের ক্লাসে পদ্মার উপনদী, মানে এই অঞ্চল দিয়ে যতগুলা নদী এসে পদ্মাতে একত্রিত হয়েছে এবং পদ্মা থেকে নিচে যে নদীগুলা চলে গেছে, মানে সে উপনদী এবং শাখা নদী নিয়ে আলোচনা করে নদীর ক্লাসটা শেষ করব। ঠিক আছে, তো আগামী ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। শেষ করলাম। জি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।